বিপ্লবী চরিত্র তোমাকে আমরা প্রথম দেখছি, কিছুদিন আগে আমরা বাঘা যতীন দেবদাকে বিপ্লবী চরিত্রে দেখেছি। দুই বিপ্লবীকে নিয়ে যদি তুলনা তৈরি হয় সেক্ষেত্রে কিভাবে সামলাবে? কম্প্যারিজনস আর এক্সপেকটেশনস এই দুটো জিনিসকে বাইরে রাখা উচিত মানুষ যদি খুশি থাকতে চায়। আমি খুশি থাকতে ভীষণ ভালোবাসি। যথা ধর্ম তথা জয়। তুমি যেই ছবিটার সাথে আমার সিনেমার কম্পেয়ার করছো সেটা বিপ্লবীর সিনেমা। এটা বিপ্লবী না ডাকাত সেটা কেউ বলছে না, কেউ জানে না। কি মনে হচ্ছে আমি বিপ্লবী না ডাকাত? তুমি ফোরামের একটা গুরুত্বপূর্ণ পদে ছিলে, আর্টিস্ট ফোরামে, সেখান থেকে সরে গেলে কেন? অনেক জিনিস আমার মনের মতন হচ্ছিল না, আমি যেভাবে চাইছিলাম হচ্ছিল না। আর আমার মনে হলো যে যেমনটা চাইছি তেমনটা যখন হচ্ছেই না তখন সেখানে থেকে লাভটা কি। সিদ্ধা, সম্প্রতি যে সরকার এসছে সেই সরকারের শপথ গ্রহণ মঞ্চে আমরা তোমাকে দেখেছিলাম। সেটা কি একেবারেই পেশাদারিত্ব নাকি কোথাও গিয়ে মতাদর্শকতা তুমি পাও? আমি 2011-তে যখন টিএমসি সরকার গঠন করেছিল তখন আমি গেছিলাম, আর 2026-এ যখন বিজেপি করেছে তখন আমি গেছিলাম। বাট এটা আমার কাছে কোনো পার্টির জন্য যায়নি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করছিল সেই জন্যই যাওয়া হয়েছিল, তখনও এখনো। এই স্বাধীনতা দিবসে বড় পর্দায় আসছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আর আমার সঙ্গে এই মুহূর্তে জিদ্দা রয়েছে। অনন্ত সিংহর জার্নি আমরা বড় পর্দায় দেখবো জিদ্দা, এবং এতগুলো লুক ইতিমধ্যে আমরা পোস্টার কয়েকটা তো রয়েছেই। তো একটু বলো যে অনন্ত সিংহকে নিয়ে তোমার জার্নিটা আগে একটু শুনি। দেখো, প্রথমেই আমি যেদিন এই গল্পটা শুনেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল গল্প এবং তার চরিত্র, অনন্তের চরিত্রটা। সে বিপ্লবী না ডাকাত সেটা মানুষই বিচার করবে যখন সিনেমা রিলিজ করবে। বাট এই লুকগুলোকে অ্যাচিভ করার পেছনে দুজন মানুষের ভূমিকা বড়ভাবে ছিল। একজন হচ্ছে সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট, আর একজন হচ্ছে সঞ্চিতা ভট্টাচার্য যে কস্টিউমস করেছে। তারপরে আমার যেই ম্যাটেরিয়ালটা যেই পেয়েছিলাম, যেই স্ক্রিপ্টের মধ্যে যেই ক্যারেক্টারগুলোকে যেভাবে চিত্রায়ন করা হয়েছিল সেটার উপরে নিজের পরিশ্রম করা, নিজের খাটাখাটনি করা এবং নিজের প্রচেষ্টা যে হ্যাঁ ওটাকে কী করে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করে ডিফাইন করা যেতে পারে। একজন আর্টিস্টের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার হয় যে একটা সিনেমার মধ্যেই এতগুলো লুক প্লে করার সুযোগ আসছে। তো এটা সুন্দর একটা অপরচুনিটি আমার কাছে, এবং আমার যত সাধ্য আমি এটাতে দিয়েছি। এবার আমার আশাবাদী যে মানুষের এটা ভালো লাগবে। যেটা তোমার ছবিতে এইরকম লুক, আমি যেটা শুরুতে বললাম যে তোমাকে আমরা প্রথমবার দেখছি, এবং তুমি যেটা নিজেও বলেছো এটা একটা শিল্পীর কাছে অপরচুনিটি আসে, কিন্তু কতটা দর্শক অ্যাকসেপ্টেন্স থাকবে সেক্ষেত্রে তুমি কি প্রথম থেকে একটু ভেবেছিলে যখন চরিত্রটা? না না, আমার শুধু এইটুকুই মনে হয়েছিল যে নিজের ভালো লেগেছে, আমার গল্পটাও ভালো লেগেছে, চরিত্রটাও ভীষণ ভালো লেগেছে, একদম প্রেমে পড়ে যাওয়ার মতন চরিত্র। তো আমি আশাবাদী যে দর্শকও যখন দেখবেন তখন প্রেমেই পড়বেন এই চরিত্রর। কিন্তু আগেন যে কোনো কাজ করার আগে নিজে বিশ্বাস করো, ভালোবেসে সততার সাথে কাজ করো, এইটুকুই আমাদের হাতে থাকে। বাকিটা দর্শক ঠিক করবে। আমরা যেটা ভাবছি তার সাথে দর্শক অ্যালাইন হবে কি না সেটা দর্শকই ঠিক করবে, সময় বলবে, ওয়াক্ত বাতায়েগা। দিদি, এরকম চরিত্রের জন্য কি শিল্পীদের মধ্যে তো সব চরিত্রে একটা অপেক্ষা থেকে থাকে যে কখন একটা ভালো চরিত্র, এই খিদেটা বোধহয় সারা জীবন থাকে শিল্পীদের মধ্যে। তোমার মধ্যে কি অপেক্ষা ছিল যে একটা এরকম চরিত্র? আমরা প্রচুর চরিত্র আমরা তোমায় দেখেছি, তুমি পর্দায় একটা অ্যাকশন হিরো হোক, রোমান্টিক হিরো হোক, সব রকম। আমি এরকম অপেক্ষা করেছিলাম এই ধরনের চরিত্রের জন্য নয়, এটা আমার কাছে এসছে, এটাতেই আমি খুশি। আমি খুশি হয়েছি, আনন্দ পেয়েছি যে থ্যাঙ্কফুলি আমার জীবনে অনন্তলাল সিংয়ের চরিত্র প্লে করার একটা সুযোগ এসছে, এবং এটা একটা গ্রেট অপরচুনিটি বলে মনে করি। আমার জীবনে যে কটা ফিল্ম করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিল্ম হয়ে এটা সারা জীবন থাকবে আমার কাছে, সব কারণের জন্যই। যেভাবে শ্যুট হয়েছে, যেভাবে আমরা শুটিংয়ের পরেও যেই প্রসেস দিয়ে গেছি সব কিছু মিলিয়ে। সো ইট ওয়াজ ইনডিড আ ভেরি ইন্টারেস্টিং জার্নি অল টুগেদার। স্বাধীনতা দিবসের দিনটা কিভাবে কাটাতে বাড়িতে? বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। প্রথমে তো যখন ছোট ছিলাম তখন স্কুলে বা পাড়ায় সবাই মিলে কোনো না কোনো অনুষ্ঠান করা, ফ্ল্যাগ হোয়েস্টিং করা। আর পরে আরেকটু যখন বড় হলাম তখন মনে হতো যে 15 আগস্ট মানে ঘুড়ি ওড়াতে হবে। ওকে, তারপরে আস্তে আস্তে আরেকটু যখন বড় হলাম তখন তার সংজ্ঞা, তার মানে সব কিছু আলাদা আলাদাভাবে বুঝতে শুরু করলাম। আর এখন আজকের দিনে দাঁড়িয়ে 15th আগস্ট মানে একটা সিনেমা রিলিজ হচ্ছে, সেই উপলক্ষে এটাকে সেলিব্রেট করা হচ্ছে। বিসাইডস দ্যাট, হ্যাঁ, এটা আমাদের স্বাধীনতা দিবস। ছবি যেরকম এই বছর ছবি আসছে, আমি যদি আগের কথা জিজ্ঞেস করি, তোমার ফ্যামিলি মানে তুমি ভীষণ ফ্যামিলি ম্যান, তো এই যে বাড়িতে তুমি এটা বললে ঘুড়ি ওড়ানো, এখনো কি করা হয় কোনো সময়? এখনো মাঝে মাঝে হয়, মানে কিছুদিন আগেও আমরা
লাটাই, মাঞ্ঝা আর ঘুড়ি সব আনিয়ে বাচ্চাদের সাথে আমরা একটু ঘুড়ি ওড়ানোর ওদেরকেও দেখাচ্ছিলাম যে হ্যাঁ দিস ইজ হাউ আমাদের চাইল্ডহুড ছিল। বাট একটা জিনিস কমন থাকে যে 15th অগস্টে আমরা যাই করি না কেন, আমরা কোথাও না কোথায় ডিপ ডাউন আমরা সেই সমস্ত ফ্রিডম ফাইটার্সদেরকে আমরা স্যালিউট জানাই, ধন্যবাদ জানাই যে তাদের বলিদান না হলে হয়তো আমরা আজকে এই স্বাধীনতাই পেতাম না। কোনো বিপ্লবীকে তুমি তোমার আদর্শ বলে মেনে চলো? সবাই আমার মনে হয় সবকটা বিপ্লবী। আমরা আমরা অনেকের ব্যাপারে জানি না, হুম, যেরকম অনন্তলাল সিংহ, তার ব্যাপারেও আমরা খুব বেশি জানতাম না, কিন্তু যখন জানলাম তার ব্যাপারে এত ফ্যাসিনেটিং তার গল্প হুম। বা তার জীবন যাত্রা, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ইন্সপায়ারিং। দিদা, আমরা লুকগুলো নিয়ে কথা বলছিলাম এবং প্রত্যেকটা লুক মানে এমনও এক একটা লুক এসছে যে চিনতে পারাটা একটু মুশকিল হয়েছে, সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি। এই যে এতগুলো রূপ ধারণ করা, আমি যদি বাস্তবে জিজ্ঞেস করি, ব্যক্তিগতভাবে জিদ্দা এই মুখোশধারী মানুষদের থেকে কতটা এগিয়ে চলে? তাদেরকে নিয়েই চলতে হয়, এড়িয়ে কোনো জায়গায় যাওয়া যাবে না। কোথায় যাবে এড়িয়ে? তাদেরকে নিয়েই চলতে হয়। ঠিক রাস্তার মধ্যে পথে যদি হাঁটো তাহলে অনেক মানে কাঁকড়, পাথর, পটহোলস, বাম্পার্স, ওকে, অনেক ব্লকেজেস, হার্ডলস আসবেই আসবে। তো সেগুলো সব জীবনের জার্নির একটা প্রসেসের মধ্যেই পড়ে, জার্নির একটা পার্টের মধ্যেই পড়ে। তো সেগুলোকে নিয়েই চলতে হয়। তেমনি জীবনে যেরকম মুখোশধারী মানুষ থাকে তাদেরকে নিয়েই চলতে হয়। বাট কতটা জায়গা তার তুমি নিজের অন্তরের মধ্যে দেবে, হৃদয়ের মধ্যে দেবে, বা তোমার প্রক্সিমিটির মধ্যে, তোমার ক্লোজ সার্কেলের মধ্যে কতটা জায়গা তাদেরকে দেখবে, কোন চোখে সে তাকে দেখবে, সেই জিনিসগুলো তো ডেফিনেটলি নিজের কাছেই থাকে। তো আমি ব্যক্তিগতভাবে আমি খুব বেশি আহ, ওই ডাবল স্ট্যান্ডার্ড মানুষদেরকে সাথে, আর এরকম অনেক মানুষ আছেই, ডাবল স্ট্যান্ডার্ডস মানুষ যারা আছে তাদের সাথে আমি খুব বেশি অ্যালাইন করতে পারি না। বাট তাদেরকে নিয়ে চলতে হবে, এটা মেনে নিতে হবে। যেটা তুমি বললে যে তাদেরকে নিয়েই চলতে হবে, কিন্তু শুরুর দিকে কি সবাইকে চেনাটা একটু মুশকিল হয়? দিদা এতগুলো বছর কাটিয়ে ফেলেছো ইন্ডাস্ট্রিতে এবং হ্যাঁ, সফলভাবে সুপারস্টার হয়ে ওঠার একটা হ্যাঁ। জার্নি চলছে। সেক্ষেত্রে এই ধরনের মানুষগুলোর পর্যায়ে যখন তুমি পড়েছো, সামলে ওঠাটা কতটা নিজে ঠিক কঠিন? থাকাটা দরকার আছে। নিজে যদি ঠিক থাকো তাহলে অনেক জিনিস সহজ হয়ে যায়। হুম, তো নিজেকে ঠিক রাখা বেশি ইম্পর্ট্যান্ট। আর একটা মানুষকে আজ একরকমভাবে তার ইকুয়েশন থাকে, আগামী দিনে হয়তো আরেক রকমভাবে হবে, তারপরে হয়তো আরেক রকমভাবে হয়। অ্যান্ড নাথিং সাকসিডস প্রফেশনাল ওয়ার্ল্ডের মধ্যে, তো নাথিং সাকসিডস লাইক সাকসেস প্রফেশনাল ওয়ার্ল্ডের মধ্যে। আর যেখানে ফ্যামিলি চলে আসে সেখানে ইমোশনের আলাদা মর্যাদা থাকে, আলাদা গুরুত্ব থাকে। আর প্রফেশনাল ওয়ার্ল্ডের মধ্যে ইটস অল বিজনেস। দিদা, আমি যদি একটু ফোরামের কথায় আসি, তুমি ফোরামের একটা গুরুত্বপূর্ণ পদে ছিলে, আর্টিস্ট ফোরামে। সেখান থেকে সরে গেলে কেন? ও, ওকে। আর্টিস্ট ফোরামের পর থেকে কেন সরে গেলাম? আমি সরে গেলাম, অনেক জিনিস আমার মনের মতন হচ্ছিল না, আমি যেভাবে চাইছিলাম হচ্ছিল না। আর আমার মনে হলো যে আহ, আমি যেমনটা চাইছি তেমনটা যখন হচ্ছেই না, তখন সেখানে থেকে লাভটা কি? তাই জন্য সরে গেলাম। আহ, সরে গেলে যেটা বলছো, সেখানে কিছুটা ওই মানিয়ে নেওয়া বা বলা আলোচনা করা, সেই পর্যায়গুলোর পরেও কি তুমি কোনোভাবেই তোমার মনের মতো হয়ে উঠছিল না, নাকি তুমি একেবারে আলোচনা করতে খুব একটা চাওনি? না, না, আলোচনা করে আমার পয়েন্ট অফ ভিউটা আমি রেখেছিলাম। হুম, ব্যাস ওইটুকুই। বাট দ্যাটস নট সো ইম্পর্টেন্ট। আর্টিস্টদের উপকারের জন্যই সবাই ওখানে ওটার সাথে জুড়ে থাকে। আর আমাদের ইন্ডাস্ট্রির বেসিক্যালি আর্টিস্টদের স্মুথ, যাতে সুস্থভাবে ওদের আহ, মাথার উপর একটা ছাতা যদি থাকে, আর সেই সংগঠনটা যদি তাদের সুবিধা অসুবিধা যদি পাশে দাঁড়াতে পারে, তার জন্যই আর্টিস্ট ফোরাম আছে। আর আমি রেসপেক্টিভ অফ আমি পজিশনে থাকি না থাকি, যদি মনে হয় যে আর্টিস্টদের আমার প্রয়োজন আছে, আমি এখানে কোনো রকমভাবে তাদের সাহায্য করতে পারি, তো আমি পোস্টে না থাকতেও থাকি আর না থাকি, আমার তাতে কিছু আসে যায় না। আই ক্যান কাম অ্যান্ড রেজ মাই সাপোর্ট। দিদা, সম্প্রতি যে সরকার এসছে, সেই সরকারের শপথ গ্রহণ মঞ্চে আমরা তোমাকে দেখেছিলাম। সেটা কি একেবারেই পেশাদারিত্ব, নাকি কোথাও গিয়ে মতাদর্শগত মিল পাও? আমি 2011-তে যখন টিএমসি সরকার গঠন করেছিল, তখন আমি গেছিলাম।
আর 2026-এ যখন বিজেপি করেছে তখন আমি গেছিলাম, বাট এটা আমার কাছে কোনো পার্টির জন্য যাইনি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করছিল, সেই জন্যই যাওয়া হয়েছিল তখনও, এখনও। তার মানে এই নয় যে আমার কোনো পার্টির সাথে আমি অ্যালাইন্ড আছি বা সেই পার্টিকে পছন্দ করি, তেমনটা নয়। এটা জাস্ট আমাদের রাজ্যের যেহেতু মুখ্যমন্ত্রী তখন শপথ গ্রহণ করছিলেন, এই জন্য আমি গেছিলাম, ইনভাইট এসেছিল বলে গেছিলাম। জিদা, এই 15 বছর আমরা একটা সরকারের অধীনে ছিলাম এবং একটা নতুন সরকার আসে, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি ভালো মন্দ নিয়ে অনেক কমিটি গঠন হয়, অনেক এখন যারা দায়িত্বে রয়েছে, তো সেক্ষেত্রে তুমি কি বলবে ইন্ডাস্ট্রিকে, তোমার এত বছরের কেরিয়ারে তুমি কিভাবে দেখতে চাইছো, কি পরিবর্তন চাইছো? অনেকগুলো জিনিস আছে পরিবর্তন চাইছি। হুম। একটা লাইনে যদি বলি, তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি যারা বড় বড় স্টেক হোল্ডার্স যারা আছে, মেইন স্টেক হোল্ডার্স যারা আছে, তাদের সবাইকে কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই প্রথমে আসা উচিত। এখন স্পেশালি যেই সময়টা আছে, একটা উদ্দেশ্য নিয়ে আসা উচিত যে আমাদের ইন্ডাস্ট্রির ওভারঅল গ্রোথটা কী করে হবে, দেন আমাদের ইন্ডিভিজুয়াল গ্রোথের কথা ভাবা। আমরা যদি শুধু নিজেদের কথা ভাবি, তাহলে ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে আরও বেশি তলানিতে যেতে থাকবে। আমাদের এক হয়ে এমন কিছু কনস্ট্রাকটিভ ভাবনা চিন্তা নিয়ে আসা উচিত, একে অপরের কথা শুনে, যাতে আমরা ন্যাশনালি অ্যান্ড আনবায়াসলি কাজ করতে পারি। তোমার নিজস্ব কিছু ব্যক্তিগত চিন্তা ভাবনা রয়েছে কিসে নিয়ে? ইন্ডাস্ট্রি নিয়ে, যে তুমি তুমি কিছু করতে চাও বা তোমার কোনো পদক্ষেপ? যদি আমার কোনো জায়গায় মনে হয় যে আমার থাকাটা ইন্ডাস্ট্রির জন্য উপকার করবে, ইন্ডাস্ট্রির উপকৃত হবে, আমি নিশ্চয়ই থাকবো। আমি ইন্ডাস্ট্রির জন্য প্রার্থনা করি রোজ যে আমাদের ইন্ডাস্ট্রি ভালো থাকুক, তোমরা সবাই ভালো থাকো, আমরা সবাই ভালো থাকি। যেটা শিল্পীদের কাছে প্রচুর রাজনৈতিক হাতছানি এসে থাকে এবং তোমার কাছেও হয়তো এসে থাকবে, সেগুলোকে কতটা সঙ্গে নিয়ে চলতে পারো, কতটা এড়িয়ে যেতে পারো? রাজনৈতিক মানে রাজনৈতিক ডাক, যেটা এই যে বিভিন্ন মঞ্চে প্রচারে এবং বহুবার হয়তো তোমার কাছেও এসে থাকবে, হ্যাঁ। মানে তুমি কতটা এড়িয়ে চলো বা সঙ্গে নিয়ে যেতে পারো? না, রাজনৈতিক মঞ্চের মধ্যে আমার কি জায়গা বা প্রয়োজন আছে আমি জানি না। যদি মনে হয় ডিজার্ভ করি জায়গা ওখানে, এবং আমার থাকাটা ওখানে কিছু ভ্যালু অ্যাডিশন করতে পারবে, আই ক্যান বি দেয়ার। বাট যদি আমার ওটার সাথে সব জিনিস তো সবার দ্বারা হবে না, না। যারা স্পোর্টস পার্সন তারা এসে অভিনয় করবেন, সিনেমা করবেন, সেটা জেনারেলি হয় না। বা তুমি একজন ডাক্তার এসে কন্টিনিউয়াসলি তুমি অ্যাক্টিং করছো, সেটাও জেনারেলি হয় না। আর একজন অ্যাক্টর গিয়ে সব সাডেনলি ডাক্তারি করবে, সেটাও হয় না। তো যার জায়গার মতন নিজের পেশার সাথে যদি ঠিকঠাকভাবে কাজ করে, তাতেই ঠিক আছে, নাফ আছে। ছবি যখন মুক্তি পায়, একটা ছবি বক্স অফিস সাফল্য হয়, কোনো ছবি হয় না, হিট ফ্লপের তকমা লেগে যায়। ছবি যখন হিট হয় সেটাকে কিভাবে দেখো, এবং ফ্লপ যদি ছবি হয় তাহলে পরবর্তী তোমার ভবিষ্যতে কি ভাবনা থাকে? ফ্লপের থেকে আমরা শিখি যে হ্যাঁ, কী করা উচিত নয়। আর হিটটাকে আমরা এনজয় করি। হিট আমাদেরকে অনেক মোটিভেশন দেয়। হিটটা ইন্ডাস্ট্রির জন্যও অক্সিজেন হয়। অনেকে তাতে উপকৃত হয়। আর একটা সিনেমা বানানো মানে শুধুমাত্র হিরো, হিরোইন বা ডিরেক্টর, প্রডিউসার তারা শুধু তাতে লাভবান হচ্ছে তা নয়। একটা সিনেমা হিট হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রি, একটা মানুষ, সে ছোটো থেকে বড় যারা তার সাথে যুক্ত থাকে, তারা সবাই উপকৃত হয় এবং সবাই বলতে ভালো লাগে তাদের যে হ্যাঁ, এটা আমার সিনেমা। দিদা, কেউ বলে বিপ্লবী ছবি যখন আমরা অ্যানাউন্সমেন্ট হয় এবং কিছুদিন পরই একটা ছবির ডেট নিয়ে সমস্যা শুরু হয়, ছবি কবে মুক্তি পাবে, একটা অনিশ্চয়তা আসে নন্দী মুভিজের সঙ্গে, তো সেটা নিয়ে তুমি কি বলবে, যে মাঝখানে তো শোনা গিয়েছিল? না, প্রথমে আমরা ভেবেছিলাম, এখন গোড়ার দিকেই যখন আমরা আলোচনা করছিলাম, আমরা ঠিক করেছিলাম যে এটাকে আমরা ওই 15th অগস্টের উইন্ডোতেই রিলিজ করব, স্বাধীনতা দিবসের সময়। হুম। তারপরে একটা পয়েন্ট ইন টাইমে মনে হয়েছিল কারুর যে এটা মে মাসে গরমের ছুটির সময় রিলিজ করা উচিত। তারপরে পোস্টের কাজগুলো কোনো না কোনো কারণের জন্য আটকে গেল। উপরওয়ালার নিজের প্ল্যানিংটা চলছিল। সেই উপরওয়ালার প্ল্যানিংটাই আল্টিমেটলি সবাইকে মিট করতে হয়। তো আমরাও তাই করলাম। আমরা প্রথমেই ভেবেছিলাম যে 15th অগস্টে রিলিজ করব। আল্টিমেটলি এমন কিছু না কিছু সমস্যা আসতে থাকলো, যার ফলে আমরা মে মাসে রিলিজ করতে পারলাম না। থ্যাঙ্কফুলি আমরা অগাস্টেই রিলিজ করছি, যেই সময়টা আমরা প্রথমেই ভেবেছিলাম। তো ঠিক আছে, মানে আমাদের প্রথমের দিকে প্ল্যানিং আর উপরওয়ালার প্ল্যানিং দুটোই বোধহয় এক হয়ে গেছে, এক জায়গায় মিলে গেছে। একদমই, এবং আমরা শেষের দিকে চলে এসেছি দিদা। ভেরি গুড। ছবি সম্প্রতি মুক্তি পাবে, তবে আর একটা কথা বলার, যে বিপ্লবীর চরিত্রে তোমাকে আমরা প্রথম দেখছি, কিছুদিন আগে আমরা বাঘাযতীনে দেবদাকে বিপ্লবীর চরিত্রে দেখেছি। দুই বিপ্লবীকে নিয়ে যদি ছবি মুক্তির পর কোনো সমালোচনা হয় বা তুলনা তৈরি হয়, সেক্ষেত্রে কিভাবে সামলাবে? দেখো, প্রথম জিনিস হচ্ছে যে কম্প্যারিজনস আর এক্সপেকটেশনস, এই দুটো জিনিসকে বাইরে রাখা উচিত মানুষ যদি খুশি থাকতে চায়। তো আমি খুশি থাকতে ভীষণ ভালোবাসি, তাই আমার কাছে কম্প্যারিজনস আর এক্সপেকটেশনস এই দুটোকেই বাইরে রাখি।
আর তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি যেই ছবিটার সাথে আমার সিনেমার কম্পেয়ার করছো সেটা বিপ্লবীর সিনেমা। এটা বিপ্লবী না ডাকাত সেটা কেউ বলছে না, কেউ জানে না, সেটা বিচার করবে মানুষ সিনেমা রিলিজের পরে। তাই কম্প্যারিজনে আরও জায়গা হচ্ছে না। থ্যাংক ইউ জিৎ, এবং শেষবার তোমার দর্শকদের। নমস্কার, আমি জিৎ। আমাদের ফিল্ম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত রিলিজ করছে 14th অগস্ট। এটা একজন শুধু মানুষের গল্প নয়, শুধুমাত্র অনন্তলাল সিংয়ের গল্প নয়, এটা একটা প্রশ্নেরও গল্প। সেই প্রশ্নের উত্তর আজও আমরা খুঁজে বেড়াচ্ছি। আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? যেই স্বাধীনতা আমাদের বিপ্লবীরা চেয়েছিলেন সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি? এটা জানতে আপনারা সবাই সপরিবারে আসুন, সিনেমা হলে এসে দেখুন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। রিলিজ করছে 14th অগস্ট, 14ই অগস্ট। সি ইউ, দেখা হচ্ছে, বাই বাই। ভালো লাগলে সবাইকে জানাবেন, সবাইকে বলবেন দেখতে। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।